সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরা এর আগে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3-এ আমরা ত্রিকোণমিতির সকল সূত্র নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা তোমাদের উচ্চতর গণিতের 8.3 এর কিছু ম্যাথ নিয়ে কথা বলবো। সো আমরা শুধুমাত্র যে 8.3 করব বিষয়টা এমন না, আমরা 8.1, 8.2, 8.3 প্রত্যেকটা অধ্যায় করব। সো প্রথমে আমরা 8.3 দিয়ে শুরু করব, একটু মানে রিভার্স যাব আমরা, যে 8.3 আগে করব, তারপর 8.2 করব, তারপর 8.1 করব। ওকে, আচ্ছা আজকে আমরা 8.3 এর 8 নম্বরে 5টা অঙ্ক আছে। সরি 5টা না, মেবি তোমাদের বইয়ে 6টা অঙ্ক আছে, একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, 6টা অঙ্ক আছে। আজকে আমরা 8.3 এর 8 এর এই 6টা অঙ্ক দেখব ইনশাআল্লাহ। আশা করি তোমরা সবাই আমার সাথেই থাকবে। আচ্ছা, আগের ক্লাসে আমরা মান নির্ণয় করা শিখছিলাম, তাই না? যে হচ্ছে গিয়ে 750 ডিগ্রি বা হচ্ছে গিয়ে 120 ডিগ্রি ইত্যাদি ইত্যাদি মান নির্ণয় করা শিখছি। সেখান থেকে আমরা আরো কিছু শিখছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে পাই মানে 180, পাই বাই 2 মানে 90 ডিগ্রি ইত্যাদি ইত্যাদি। এই অঙ্কটা আমরা করব, আমাদের প্রমাণ করতে বলছে, আমাদের লেফট হ্যান্ড সাইডে এটা দেয়া দিছে, রাইট হ্যান্ড সাইডে আমাদের 0 দেখাতে হবে। সো এই অঙ্কটা করার পূর্বে সামান্য ছোট্ট কিছু বেসিক আমাদের প্রয়োজন হবে, সেইটা একটু আগে দেখে নিচ্ছি। যেমন তুমি যদি বিষয়টা খেয়াল করো, এখানে মনে করো আছে যে 11 পাই বাই 10, কি আছে 11 পাই বাই 10, এটাকে আমি কিভাবে লিখতে পারি? একটু বিষয়টা খেয়াল করো, এখানে যদি আমি পাই লিখি, ওকে, আর এখানে আমি পাই বাই 10 লিখলাম, মানে বিষয়টা হচ্ছে যে উপরে যে থাকবে সেই লবটাকে বাদ দিয়ে বাকি যেটা থাকে সেটা এখানে লিখে দেবো শেষের দিকে। ওকে, উপরে এই লবের সাথে যে সংখ্যাটা থাকে সেটা বাদ দিয়ে বাকি যেটা থাকে সেটা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে ছোট্ট করে একটা পাই লিখলাম। এখন একটু বিষয়টা চিন্তা করো, আমি এখানে প্লাস মাইনাস কিছু দিলাম না, প্লাস মাইনাসটা একটু পরে দিই। এই দুইটার ভিতরে আমি যদি লসাগু করি, তাহলে এটা নিচে একটা 1 আছে, তাহলে 10 আর 1 এর লসাগু 10 হবে। তাহলে এখানে আমি কি পাবো? 10 পাই, আর এখানে পাবো শুধু পাই। এখন এইখানে আমার লাগবে কত? লাগবে হচ্ছে 11 পাই। মানে এখানে যদি এটা যোগ দেওয়া দিই, তাহলে আমি এখানে কি পাই? 11 পাই বাই 10 পাই। মানে এখানে একটা কি সাইন দিতে পারি? যোগ সাইন দিতে পারি। তার মানে একটু বিষয়টা খেয়াল করো, এই যে 11 পাই বাই 10 আছে, 11 পাই বাই 10 এর পরিবর্তে কিন্তু আলটিমেটলি ভাবে পাই প্লাস পাই বাই 10 লেখা যায়। ওকে, আবার খেয়াল করো, বিষয়টা যদি এরকম থাকে যে 9 পাই বাই 10, তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? এই সংখ্যাটা বাদ দিয়ে যেটা আছে সেটাকে আগে লিখে দেই পাই বাই 10। তাহলে এখানে আমি পাই লিখলাম, তাহলে এখানে যদি আমি লসাগু করি 10 লসাগু, তাহলে এখানে থাকবে 10 পাই, আর এখানে থাকবে শুধুমাত্র পাই। আমার এখানে লাগবে 9। তাহলে এখানে 10টা পাই থেকে যদি আমি একটা পাই বাদ দিয়ে দিই, তাহলে আমি 9টা পাই পেয়ে যাব। তাহলে 9 পাই বাই 10, তাহলে এখানে আলটিমেটলি ভাবে আমি কি দিতে পারি? মাইনাস। দ্যাট মিন্স 9 পাই বাই 10 এর পরিবর্তে কিন্তু আমি আলটিমেটলি ভাবে পাই মাইনাস পাই বাই 10 টা লিখতেই পারি। আশা করি এখানে বুঝতে তোমাদের সমস্যা নেই, এটা বেসিক ছিল, এই অঙ্কটা করতে গেলে আমাদের একটু প্রয়োজন হবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে গিয়া আরেকটু যদি দেখাই, সেটা হচ্ছে মনে করো এখানে যদি এরকম থাকে যে 13 পাই বাই 10, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? খুব ইজি। প্রথমে এইখানে যে আছে তাকে বাদ দিয়ে যেটা থাকে সেটা এখানে লেখো, এখানে পাই বাই 10 থাকে। ওকে, আর তাহলে এখানে একটা পাই দিলাম। এখন একটু বিষয়টা খেয়াল করো, এখানে 10 আছে, মানে লসাগু 10 হবে, তাহলে এখানে কি পাবো? 10 পাই পাবো, আর এখানে শুধুমাত্র পাই পাবো। এখন এখানে 10 এর সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে পাবো আমি 11, কিন্তু এখানে আমার আছে কত? 13 আছে। যেহেতু 13, তাহলে 10 এর সাথে কত যোগ করতে হবে? 10 এর সাথে যদি আমি 3 যোগ করি, তাহলে এখানে যদি আমি একটা 3 দিয়ে দিই, তাহলে কিন্তু বিষয়টা হয়ে যায়। তাহলে এখানে একটা যোগ সাইন, এখানে একটা যোগ সাইন, তাহলে আলটিমেটলি এখানে কি পাওয়া যায়? 13 পাই বাই 10। তার মানে এই 13 পাই বাই 10 এর পরিবর্তে আমি কিন্তু পাই প্লাস 3 পাই বাই 10 লিখতে পারি। রাইট? আচ্ছা, এবার বিষয়টা যদি এমন থাকে যে 17 পাই বাই 10, তাহলে সেটাকে কিভাবে লেখা যায়? তাহলে এই যে 17 বাদ দিয়ে শুধুমাত্র যে পাই বাই 10 আছে, সেই পাই বাই 10টাকে আমি এখানে লিখে দিলাম। এখানে আমার কি থাকবে? পাই থাকবে। তাহলে আমি যদি এখন এখানে দেখো একটু লসাগু করার ট্রাই করি, তাহলে এখানে লসাগু হবে 10, রাইট? আর এখানে কি পাবো আমি? 10 পাই, আর এখানে পাবো পাই। এখন এখানে লাগবে আমার 17, তাহলে 10 এর সাথে এখানে আমি কি করব? 7 যোগ করতে পারি। কত যোগ করতে পারি? 7। তাহলে 10 আর 7 17 হয়ে গেল। তার মানে এটার পরিবর্তে আমি এটা লিখতে পারি, কিন্তু এখানে 7 পাইটা অনেক বড় একটা মান দেখাচ্ছে, আমি এটাকে একটা ছোট করতে চাচ্ছি। তাহলে আমি ছোট কিভাবে করতে পারি সেটা একটু দেখি। এখানে খেয়াল করো, আমার লাগবে হচ্ছে 17 লাগবে। সো আমি এখানে যদি এটা 2 গুণ করি, তাহলে একটু বিষয়টা কেমন হয় দেখো। এখানে আমার 10 হবে হচ্ছে লসাগু, তাহলে 10 দুগুণে কত হবে? এখানে 20। এখানে 20 পাই। কয়টা পাই?
20টা পাই। আমার এখানে লাগবে হচ্ছে গিয়ে কত পাই দেখো 17 পাই লাগবে। তাহলে এটা বাদে পাইবে 10 যেটা ছিল লিখলাম, আর এখানে একটা 2 দিলাম, তাহলে এখানে হচ্ছে 20 পাই। তাহলে এখানে আমার লাগবে 17টা, তাহলে এখান থেকে আমি কয়টা বাদ দিয়ে দেব? 3টা, তাহলে এখানে একটা 3 দিয়ে দিলেই হয়। আচ্ছা, বিষয়টা আরেকবার একটু ক্লিয়ার করি। এখানে 17 পাই বাই 10 আছে, সো আলটিমেটলি প্রথমে আমি পাই বাই 10 লিখলাম, কারণ 17 বাদ দিলে শুধুমাত্র পাই বাই 10 থাকবে। তারপরে এখানে আমি পাই দিলাম, পাই দিয়ে দেখাইছিলাম, তো এবার 2 পাই দিই। যদি 2 পাই দেই তাহলে এখানে কি হয় দেখো, 10 লসাগু, তাহলে 10 দুগুণে এখানে হবে 20 পাই, আর এখানে শুধু পাই। তাহলে এখানে লাগবে আমার 17, তাহলে 20টা পাই থেকে আমি যদি 3টা পাই বাদ দিই তাহলে আমি 17টা পাই পেয়ে যাই। তার মানে আমি দেখো এইটার পরিবর্তে আলটিমেটলি হবে কিন্তু এটা লিখতে পারি। আশা করি এখানে বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই। আমি যদি তোমাকে বলি যে ভাইয়া যে 3 পাই বাই 2 এর মান নির্ণয় করো, যেমন এখানে বললাম যে sin 3 পাই বাই 2 এর মান কত, তাহলে আমি কিন্তু পাই বাই 2 এর মান জানি, বাট 3 পাই বাই 2 এর মানটা জানি না। সো ফার্স্ট আমি কি করতে পারি, এখানে sin আছে, sin লিখলাম, একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এই যে 3 বাদে যে দুইটা থাকে, এই পাই বাই 2 এখানে আমি লিখে দিলাম, আর এখানে একটা পাই লিখলাম। তাহলে দেখো এখানে এটা যদি গুণ করো তাহলে 2 অক্ষে 2, এটা যদি মানে হচ্ছে কি একটু এখানে দেখেন যে 3 পাই বাই 2, এখানে পাই বাই 2, এখানে পাই লিখলাম, তাহলে লসাগু 2, তাহলে এখানে কি থাকবে 2 পাই, আর এখানে পাই। এখানে যদি আমার 3 পাই তার মানে এখানে কি হবে প্লাস হবে, তাই তো? তাহলে দেখো এই 3 পাই বাই 2 এর পরিবর্তে আমি কি লিখতে পারি, পাই প্লাস পাই বাই 2। ওকে, তাহলে এখানে আমি পাই প্লাস পাই বাই 2 লিখলাম 3 পাই বাই 2 এর পরিবর্তে। আচ্ছা, আমরা যখন পার্ট 3 করছিলাম তখন কিন্তু আমরা এখানে ভাঙাইছিলাম 90 ডিগ্রি ধরে, আশা করি মনে আছে কত ডিগ্রি ধরে ভাঙাইছিলাম, 90 ডিগ্রি ধরে। এর জন্য ওইখানে আমরা জোড় বিজোড় হিসাব করছিলাম, কিন্তু এইখানে দেখো পাই আছে, পাই মানে কত ডিগ্রি, 180 ডিগ্রি। এইখানে যেহেতু 180 ডিগ্রি আছে এর জন্য জোড় বিজোড়ের হিসাবটা আমরা এখন আর করব না, আমরা ডিরেক্ট করে যাব। তাহলে কিভাবে করতে পারি, এই যে সাইন যে আছে, সাইন বসাই দাও, আর এই প্লাসের পরে যেটা থাকবে আগের নিয়মে প্লাসের পরে যেটা থাকবে সেটা এখানে বসাই দিলাম। এখন কোঅর্ডিনেট হিসাব করতে হবে। আগেরটা ছিল কিন্তু 90 ডিগ্রি, কিন্তু এটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। এখানে 180 ডিগ্রি আছে কয়টা, পিছনে কিছু নাই, তার মানে একটা আছে। মানে এই হচ্ছে গিয়ে এখান থেকে গণনা শুরু, এই হচ্ছে 180 ডিগ্রি, এই পর্যন্ত আসলাম। আসার পরে তারপরে কি প্লাস, প্লাস মানে কোন চতুর্ভাগে যেতে হবে, সামনের দিকে, তার মানে তৃতীয় চতুর্ভাগে পড়ে। আমরা জানি তৃতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে গিয়ে নেগেটিভ, তার মানে এখানে একটা কি সাইন হবে, মাইনাস সাইন হবে, কারণ আমরা জানি প্রথম কোঅর্ডিনেট অল পজিটিভ। এটা হচ্ছে গিয়ে সাইন আর কোসেক, এটা tan cot, আর এটা হচ্ছে cos আর হচ্ছে sec, রাইট? সেই হিসাবে এটা মাইনাস, তাহলে এখানে মান কত হবে, sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, আর পিছনে একটা মাইনাস আছে, দ্যাট মিন্স -1 হচ্ছে এটার মান। আশা করি এখানে বুঝতে সমস্যা নেই। চলো এবার আমরা ম্যাথে চলে যাই ডাইরেক্ট। আমি লেফট হ্যান্ড সাইড এটা উঠাচ্ছি। ওকে, প্রথমে আমরা আমাদের ফার্স্ট কাজ থাকবে মানগুলোকে ভাঙা, মানগুলোকে ভাঙায় ভাঙায় সুন্দর করে লেখা। তাহলে এখানে আমি cos আছে, cos লিখলাম। এখানে কি করবে, 17 বাদ দিয়ে শেষে যেটা আছে সেই পাই বাই 10টা এখানে লিখলাম। লেখার পরে এখানে আমি 2 পাই দিলাম। তাহলে খেয়াল করো এখানে 10 দুগুণে কত হবে, 20 হবে। আমার লাগবে 17টা, তাহলে 20 থেকে আমি কয়টা বাদ দেবো, 3টা বাদ দেবো, তাহলে আমি কয়টা পেয়ে যাবো, 17টা পেয়ে যাবো। আশা করি বুঝতে পারছো। প্লাস cos, এখানে 13 বাদ দিয়ে প্রথমে কি লিখবো, পাই বাই 10 লিখবো, তারপর এখানে আমি পাই লিখলাম। তাহলে 10 অক্ষে 10, এখানে কয়টা লাগবে, 13টা, তাহলে 10 এর সাথে আরো কয়টা যোগ করতে হবে, 3টা যোগ করতে হবে। ওকে, cos, এবার হচ্ছে 9 কে বাদ দিয়ে দেখো, তাহলে পাই বাই 10 থাকবে। এখানে যদি পাই লিখি তাহলে 10 অক্ষে 10, 10 থেকে যদি আমি একটা বাদ দিয়ে দিই তাহলে তো আমি 9টা পেয়ে যাই, রাইট? আচ্ছা, পরেরটা যেরকম আছে এটা ওরকমই থাক, cos পাই বাই 10। আশা করি এখানে বুঝতে সমস্যা নেই। আবার খেয়াল করো, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট বোঝা, আমি এই লাইনটা একটু আরেকবার বুঝিয়ে দিচ্ছি সবাইকে। খেয়াল করো, প্রথমে এই 17 বাদে যেটা থাকবে যে পাই বাই 10, সেই পাই বাই 10 আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে আছে আমার 17 পাই, কত পাই, 17 পাই। 17 পাইয়ের জন্য এখানে আমি দেখো 2 পাই দিলাম। 2 পাই দিলে 10 দুগুণে কয়টা হবে, 20টা। তাহলে 20টা থেকে যদি আমি বাদ দেই 3টা, তাহলে আমি কয়টা পেয়ে যাব, 17টা পেয়ে যাব, রাইট? এখানে প্রথমে 13 বাদ দিয়ে যেটা আছে পাই বাই 10 আছে, পাই বাই 10 লিখলাম। এখানে
এখানে পাই লিখলাম, তাহলে উপরে আমার লাগবে কয়টা? 13টা। তাহলে দশকে 10, 10-এর সাথে যদি আমি কত যোগ করি? 3 যোগ করি, তাহলে আমি 13 পেয়ে যাবো। এখানে হচ্ছে গিয়া পাই বাই 10, আর এখানে আমি যদি পাই দিই, তাহলে এখানে কি হবে দেখো, দশকে 10, 10 থেকে কত বাদ দিলে 9 হবে? একটা আছে, একটা যদি বাদ দিয়ে দিই, আর বাকি যেটা আছে সেটা ওরকমই থাকে। আচ্ছা, এবার হচ্ছে গিয়া কোঅর্ডিনেট হিসাব নিয়ে কাজ করতে হবে। এখানে cos আছে, cos দেখলাম। আমরা কি করব? প্লাস মাইনাসের পরে যে থাকবে তাকে নামাই দেব বলছিলাম। এখানে প্লাস আছে না মাইনাস আছে ওটা ডাজন্ট ম্যাটার, ওটা যা কিছু থাক সমস্যা নেই। এইটার পরে যে থাকবে তাকে ডাইরেক্ট নামাই দিলাম। তাহলে 3 5 10 এখানে নামাই দিলাম। এবার কি কোঅর্ডিনেট হিসাব করতে হবে। তাহলে এখানে কি আছে? 2 পাই আছে। তাহলে একটু খেয়াল করো, এখান থেকে গণনা শুরু। এই একটা পাই, এই একটা পাই, দুইটা পাই শেষ হয়ে গেল। তারপর হচ্ছে কি মাইনাস, মাইনাস মানে পিছনের দিকে আসবো। তার মানে কোন চতুর্ভাগে পড়ি? চতুর্থ চতুর্ভাগে। আমরা জানি চতুর্থ চতুর্ভাগে cos হচ্ছে কি পজিটিভ, সো পিছনে প্লাস সাইনটা না দিলেও হবে। তারপরে প্লাস cos। এবার কি আছে দেখো, আর শেষে যে আছে সেটাকে লেখা দিই। তারপরে কি আছে সেটা হিসাব করব, 3 পাই বাই 10। আচ্ছা, এবার পাই প্লাস, এখানে পাই কয়টা? পিছনে কিছু নাই মানে 1, একটা পাই, মানে এই হচ্ছে আমার একটা পাই, এই পর্যন্ত আসলাম। আসার পরে তারপরে প্লাস, মানে সামনের দিকে যদি যাই তাহলে কোন চতুর্ভাগে পড়ি আমি? তৃতীয় চতুর্ভাগে। আমরা জানি তৃতীয় চতুর্ভাগে cos হচ্ছে কি নেগেটিভ, রাইট? প্লাস আবার সেই cos, এই যে মাইনাসের পরে যে আসে তাকে লিখে দিই। লিখে দেওয়ার পরে এখন হিসাব করে এটা কোন চতুর্ভাগে আছে। তাহলে প্রথমে পাই, এই থেকে শুরু করে এই পর্যন্ত আসলাম পাই, তারপরে মাইনাস, তার মানে কোথায়? পিছনের দিকে যাব, দ্বিতীয় চতুর্ভাগে। আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে cos হচ্ছে কি নেগেটিভ। বাকি যেটা আছে সেটাকে আমি এখানে লিখে দিলাম। ওকে, আশা করি এখানে বুঝতে তোমাদের সমস্যা নেই। পরে কি লিখতে পারি? cos 3 পাই বাই 10 প্লাস মাইনাস মাইনাস cos 3 পাই বাই 10 প্লাস মাইনাস মাইনাস cos পাই বাই 10 প্লাস হচ্ছে cos পাই বাই 10। তাহলে এখানে প্লাস cos 3 পাই বাই 10 মাইনাস cos 3 পাই বাই 10, এটা লেখাটা কেটে যাবে। প্লাস cos পাই বাই 10 মাইনাস cos পাই বাই 10, এটা লেখাটা কেটে যাবে। তাহলে প্লাস মাইনাস কাটাকাটি হলে কি হয়? শূন্য। এটাই হচ্ছে আমার রাইট আনসার। ওকে, আশা করি এখানে বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই। এবার আমরা 8 এর খ অঙ্কটা করব। আচ্ছা, 8 এর খ আমি লেফট হ্যান্ড সাইডে উঠাচ্ছি। আমার রাইট হ্যান্ড সাইডে 1, ওকে? আমাকে কি দেখাতে হবে? রাইট হ্যান্ড সাইডে 1 দেখাতে হবে, ওকে? চলো এইটা এবার শুরু করি। আচ্ছা, এখানে tan পাই বাই 12 আছে, এটা tan পাই বাই 12 থাক, ওকে? এখানে tan 5 পাই বাই 12 আছে, তো এটাকে কি লিখতে পারি? এটাকে হচ্ছে tan 5 পাই বাই 12ই থাক। এটাকে কিছু বললাম না, পরেরটাকে একটু ধরি। পরেরটা এখানে tan আছে, তাহলে 7 কে বাদ দিয়ে প্রথমে আমি পাই বাই 12 লিখলাম। কি লিখলাম? পাই বাই 12। তাহলে একটু বিষয়টা খেয়াল করো, এখানে যদি আমি পাই লিখি তাহলে এখানে আমি কয়টা পাই পাবো? এখন 12টা পাই পাবো। কয়টা? 12টা। আমার লাগবে কয়টা? 7টা। তাহলে 12টা থেকে আমি কয়টা বাদ দিলে 7 পাই? 12টা থেকে যদি আমি 5 বাদ দিয়ে দিই তাহলে আমি কি পাই? 7 পাই। মানে বিষয়টা যদি এখানে দেখে যে এখানে 7 পাই বাই 12, তাহলে প্রথমে আমি পাই বাই 12 লিখলাম আর এখানে একটা পাই লিখলাম। এখন এটা যদি তুমি লসাগু করো তাহলে এখানে 12 হবে লসাগু, রাইট? 12 যদি লসাগু হয়, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে এখানে কি পাবা? 12 পাই, আর এখানে পাবা পাই। আমার লাগবে কত? এখানে 7। তাহলে 12 পাই থেকে আমি যদি 5টা পাই বাদ দিই, এখানে কত লিখলাম? 5, তার মানে এখানে 5 লিখতে হবে। তাহলে আমি কি পেয়ে যাই? 7 পাই বাই 12। তাহলে দেখো এই 7 পাই বাই 12 এর পরিবর্তে আমি পাই মাইনাস 5 পাই বাই 12 লিখতে পারি, তো সেটা আমি এখানে লিখলাম। আর এখানে tan লিখলাম, আর এখানে পাই বাই 12 লিখলাম। এখানে একটা পাই, তাহলে এখানে 12টা পাই। 12টা পাই, এখানে একটা পাই, তারপরে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 12 পাই থেকে একটা পাই বাদ দিলে এখানে 11টা থাকে, ওকে? আশা করি এখানে বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই। তাহলে এখানে কি আছে? 10 পাই বাই 12, সরি এখানে তো প্লাস হলো না, 10 5 পাই বাই 12, 10 সমানের পরে যেটা আছে সেটা লিখে দাও, 5 পাই বাই 12। এখন হিসাব করতে হবে এটা কোন চতুর্ভাগে পড়ে। এখানে পাই পিছনে কিছু নাই মানে 1, একটা পাই, এখান থেকে গণনা শুরু, তার মানে এই হচ্ছে 180 আসলাম, তারপরে মাইনাস, তার মানে কোথায় যাব?
পেছনের দিকে যেতে হবে। যদি পেছনের দিকে আমি যাই তাহলে এটা কোন চতুর্ভাগে পড়ে? দ্বিতীয় চতুর্ভাগে। আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে tan হচ্ছে নেগেটিভ। ওকে, পরেরটা tan, এখানেও শেষে π/12 আছে, π/12 লিখলাম, তাহলে এখানেও পাই মাইনাস, তার মানে এই হচ্ছে পাই মাইনাস, সেকেন্ড করবেন এটাও কি হবে? নেগেটিভ হবে। ওকে, আচ্ছা একটু খেয়াল করো, এখানে দুইটা নেগেটিভ, কারণ আমরা জানি -1 * -1 কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়, গুণ করলে তো এই দুইটা কি হয়ে যাবে? আলটিমেটলি হবে প্লাস হয়ে যাবে। আচ্ছা একটু খেয়াল করো, এখানে tan π/12 ইনটু একটা tan π/12 আছে, তাহলে a ইনটু যদি a হয় তাহলে আমরা কি লিখি? a স্কয়ার। তাহলে এখানে tan π/12 ইনটু tan π/12 কি লেখা যায়? tan স্কয়ার π/12। এখানে tan 5/12 tan 5/12 কি হবে? tan স্কয়ার 5/12। ওকে, আশা করি এখানে বুঝতে সমস্যা নেই। মাইনাস দুইটা কোথায় গেল আবারো বলি, মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে? প্লাস, গুণ করলাম। আচ্ছা, তারপরে যেটা থাকে এখানে tan স্কয়ার 5/12 আছে, tan স্কয়ার 5/12 থাকে। এটা একটু ভাঙানোর ট্রাই করি। এটা কিভাবে ভাঙাতে পারি একটু খেয়াল করো, এখানে tan স্কয়ার, ওকে, এখানে 5π/12 আছে, 5π/12। সো এইখানে আমি দেখো π/12 লিখলাম, আর এখানে যদি আমি π/2 লিখি, কি লিখলাম? একটা লিখলাম এখানে a5 বাদ দিয়ে π/12, আর এখানে আমি সবসময় এখানে তো এতক্ষণ পাই দ্বারা ভাঙাইছে, এখানে তো π/2 দ্বারা ভাঙাই, তাহলে 2 আর 12 লসাগু হচ্ছে গিয়া 12। তাহলে 2 দিয়ে যদি 12 কে কাটি তাহলে এখানে পাবো আমি 6π, আর এখানে পাবো আমি শুধুমাত্র 5। এটা খেয়াল করো, উপরে আমার লাগবে 5, তাহলে 6 থেকে আমি যদি এটা বাদ দিয়ে দিই, মানে মাইনাস করে দিই, তাহলে আমি কি পেয়ে যাই? 5π/12 পেয়ে। দ্যাট মিন্স আলটিমেটলি হবে 5π/12 এর পরিবর্তে আমি কি লিখতে পারি? π/2 মাইনাস π/12। তাহলে এই 5π/2 এর পরিবর্তে আমি π/2 মাইনাস π/12 লিখলাম। ওকে, আশা করি এখানে সমস্যা নেই। আচ্ছা, তাহলে খেয়াল করো, এখানে tan স্কয়ার π/12। এইখানে এখন একটু বিষয়টা খেয়াল করো, এখানে π/2 মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি কিন্তু, রাইট? এতক্ষণ কিন্তু আমরা পাই দ্বারা করছিলাম, এবার কত? π/2 মানে হচ্ছে কি 90 ডিগ্রি। আর এটার সাথে কিছু নাই, মানে কি ইনটু আকারে একটা 1 আছে, কারণ আমাদের প্রত্যেকের সাথে ইনটু আকারে একটা কি থাকে? 1 থাকে। তার মানে এই যে 90 ডিগ্রি এর সাথে 1 আছে, 1 কি একটা বেজোড় সংখ্যা, তাহলে বেজোড় সংখ্যা থাকলে এইখানে যে অনুপাতটা থাকে সেটা চেঞ্জ হয়ে যায়, তাহলে এখানে কি আছে? tan টা এবার কি হয়ে যাবে? তাহলে cot হয়ে যাবে। আশা করি এটা মনে আছে। আর এই স্কয়ার স্কয়ার দিয়ে দিলাম, আর এই যে শেষেরটা π/12, সেই π/12 আমি এখানে লিখে দিলাম। আশা করি এখানে বুঝতে সমস্যা নেই। আবারও খেয়াল করো, এখানে কিন্তু π/2 এতক্ষণ যতগুলো ভাঙাইলাম, দেখো পাই দিয়া ভাঙাইছি, এর জন্য হচ্ছে যেটা ছিল সেটাই কিন্তু নামাই দিয়েছিলাম, কিন্তু এখানে π/2 মানে কত? 90 ডিগ্রি। এটা যদি বুঝতে খুব বেশি সমস্যা হয়, আমার আগেরই ত্রিকোণমিতির সকল সূত্রের পার্ট 3 তে এটা সম্পূর্ণ খুব ইজিলি ভাবে বোঝানো আছে, তোমরা চাইলে ওইটা একটু দেখে নিতে পারো। আচ্ছা, তাহলে এখানে π/2 মানে 90 এর সাথে কিছু নাই, মানে ইনটু আকারে একটা 1 আছে, যেহেতু 1 বেজোড় সংখ্যা এই জন্য tan কি হয়ে গেছে? cot হয়ে গেছে। আচ্ছা, তারপর একটু খেয়াল করো, এখানে tan স্কয়ার π/12 আছে, tan স্কয়ার π/12 আমি লিখলাম ইনটু, এখানে তো কিছু নাই মানে ইনটু আছে, cot থিটা সমান আমরা কি জানি? tan থিটা। cot থিটা সমান tan থিটা, তাহলে cot স্কয়ার থিটা কি, সরি, cot থিটা সমান আমরা জানি 1/tan থিটা। cot থিটা সমান কি জানো? 1/tan থিটা। তাহলে cot স্কয়ার থিটা কি হবে? 1/tan স্কয়ার থিটা। তাহলে এখানে cot স্কয়ার থিটার পরিবর্তে আমি কি লিখতে পারি? এখানে থিটা কিন্তু π/12, এই π/12 সম্পূর্ণটাকে এখানে থিটা হিসাবে কল্পনা করা হচ্ছে। তাহলে cot স্কয়ার π/12 ইকুয়াল টু কি হবে? tan স্কয়ার π/12। তাহলে এই tan স্কয়ার π/12 আর tan স্কয়ার π/12 কাটাকাটি চলে যাবে, কি থাকবে? 1। আমার রাইট হ্যান্ড সাইডে চাইছিল কিন্তু 1, রাইট? আশা করি এখানে বুঝতে তোমাদের সমস্যা নেই। এবার আমরা আকিল গ নাম্বার ম্যাথটা একটু দেখব। sin স্কয়ার π/7 প্লাস sin স্কয়ার 5π/14 প্লাস 8π/7 আর এখানে রাইট হ্যান্ড সাইডে 2 দেখাতে হবে। ওকে, রাইট হ্যান্ড সাইডে কি দেখাতে হবে? 2। সো চলো এটা শুরু করা যাক। আচ্ছা, এখানে sin স্কয়ার π/7 লিখলাম প্লাস এখানে কি লেখা যায় একটু দেখি, sin স্কয়ার। ওকে, এখানে আসলে হচ্ছে কি তোমার
5 পাইবে 14। তো 5 পাইবে 14 কে আমি কি লিখতে পারি একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে বিষয়টা হচ্ছে কি লবে মানে সরি হরে যে ছোট থাকবে আমার টার্গেট থাকে প্রত্যেকটার হর সমান বানানো। কি টার্গেট নিয়ে আগাবো আমরা? প্রত্যেকটার হর সমান বানানো। তাহলে এখানে 7 আছে, এখানে 14, এখানে 7, এখানে 14। যেহেতু 7 ছোট এজন্য 7 কে কিছু করব না, যা বড় আছে তাদেরকে ভাঙিয়ে 7 বানাতে হবে। ওকে, তাহলে চলো এটাকে কি লেখা যায়? এটাকে দেখো আমি যদি এভাবে লিখতে পারি না যে পাই বাই 7 আর এখানে লিখলাম আমি পাই বাই 2, তাহলে আলটিমেটলি হবে আমার লসাগু কত হবে? 7 দুগুণে 14 হবে লসাগু, তাই তো? 7 দুগুণে 14 লসাগু হবে। তাহলে এটা খেয়াল করো, তাহলে এখানে 2 দিয়ে 14 কে কাটি তাহলে এখানে আমি পাবো 7 পাই আর এখানে পাবো আমি 2 পাই। তাহলে এখানে আমার লাগবে কত? 5 পাই। তাহলে 7টা পাই থেকে আমি যদি 2টা পাই বাদ দিয়ে দেই তাহলে আমি এখানে কি পাই? 5 পাই বাই 14। তাহলে এখানে একটা মাইনাস। আলটিমেটলি হবে এই 5 পাই বাই 14 এর পরিবর্তে আমি কি লিখতে পারি? পাই বাই 2 মাইনাস পাই বাই 7। তাহলে এটার পরিবর্তে আমি লিখলাম পাই বাই 2 মাইনাস পাই বাই 7। ওকে, আশা করি এখানে সমস্যা নেই। প্লাস sin স্কয়ার, এখানে পাই বাই 7 লিখলাম কারণ এটা বাদ দিয়ে যেটা থাকবে আর এখানে একটা পাই দিলাম। তাহলে এখানে কত হবে? 7 পাই। আমার লাগবে হচ্ছে 8 পাই, তাহলে প্লাস একটা পাই দিয়ে দিলে তো আমার 8 পাই হয়ে যাবে, রাইট? প্লাস sin স্কয়ার, এটাকে আমি কি বানাবো? পাই বাই 7 বানাবো। তাহলে এখানে আছে 9 পাই বাই 14। এটাকে কি লেখা যায়? এখানে আমি পাই বাই 7 আর এখানে আমি পাই বাই 2 দিতে পারি। তাহলে আমার লসাগু হবে কত? 14। 7 পাই আর 2 পাই। এখানে দেখো লাগবে 9 পাই, তাহলে এখানে একটা প্লাস দিয়ে দিলেই হলো। তাহলে এখানে কি পাওয়া যাবে? 9 পাই বাই 14। তাহলে আলটিমেটলি হবে 9 পাই বাই 14 এর পরিবর্তে কি লেখা যায়? পাই বাই 2 প্লাস পাই বাই 7। তাহলে এখানে আমি লিখলাম পাই বাই 2 প্লাস পাই বাই 7। আশা করি এখানে বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, পরের লাইনটা দেখি। এখানে sin স্কয়ার পাই বাই 7 প্লাস, এখানে এবার খেয়াল করো, এখানে হচ্ছে গিয়া পাই বাই 2 মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রির সাথে এখানে কিছু নাই মানে ইনটু আকারে একটা 1 আছে। তাহলে 90 ডিগ্রির সাথে 1 মানে কি? বেজোড় সংখ্যা। তাহলে sin কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। sin এর পরিবর্তে কি হবে? cos। আর এই যে শেষেরটা এখানে আমি লিখে দেব পাই বাই 7 আর এখানে স্কয়ার ছিল সেই স্কয়ারটাই দিয়ে দিলাম। তারপর কি? কোঅর্ডিনেট হিসাব করতে হবে। মনে রাখবা স্কয়ার থাকলে কোঅর্ডিনেট হিসাবটা না করলেও চলে। কেন? কারণ কোঅর্ডিনেট কিন্তু সাধারণত আমরা কি হিসাব করি? প্লাস হবে নাকি মাইনাস হবে। যেহেতু স্কয়ার আছে, প্লাসের উপরে স্কয়ার করলে তো প্লাসই হয়, আর মাইনাসকে যদি স্কয়ার করা তাহলেও সে আলটিমেটলি এভাবে প্লাস হয়ে যাবে। তার মানে যদি মাথায় স্কয়ার থাকে তাহলে কখনোই মানে কোঅর্ডিনেট হিসাবটা করতে হয় না, না করলেই চলে। আচ্ছা, তারপর হচ্ছে প্লাস, এখানে দেখো এখানে কিন্তু আমি সাইনের পরিবর্তে cos লিখব না কারণ এখানে পাই আছে, পাই মানে 180, কিন্তু এখানে কিন্তু পাই বাই 2, পাই বাই 2 মানে 90। তাহলে আমরা এই চেঞ্জ করি শুধুমাত্র 90 ডিগ্রির ক্ষেত্রে, 180 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু না। ওকে, আমি আবারও বলে এটা বুঝতে যদি বেশি প্রবলেম হয় পার্ট 3 তে এইগুলোর সকল সূত্রটা একটু আগে দেখে নাও। আচ্ছা, তাহলে এখানে sin স্কয়ার শেষে যেটা থাকবে সেটা লেখো পাই বাই 7। এইখানে কিন্তু পাই বাই 2 মানে 90 ডিগ্রি, কিছু নাই মানে ইনটু আকারে একটা 1 যেহেতু বেজোড় সংখ্যা। তাহলে sin কি হয়ে যাবে? cos স্কয়ার আর ওই যে পাই বাই 7 শেষে সেই পাই বাই 7টা একটু লিখে দিলাম। আচ্ছা, আমরা একটা সূত্র জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি? 1। তাহলে পাই বাই 7 কে তুমি থিটা এর সাথে কল্পনা করো। তাহলে এটাকে দেখো এতটুকু যদি থিটা এর সাথে পাই বাই 7 কে যদি থিটা এর সাথে কল্পনা করো তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি লিখতে পারো? 1। এই যে প্লাস সেই প্লাসটাই দিলাম, এইটাকে ওই সেম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায়? 1। তাহলে এক আর এক যোগ করলে কত হবে? 2 হবে। এইটাই আমার কি? রাইট হ্যান্ড সাইড। ওকে, আশা করি এখানে বুঝতে তোমাদের সমস্যা নেই। ওকে, এবারে আমরা আটটি ঘনাগড় অঙ্কটা দেখব। আমার এখানে রাইট হ্যান্ড সাইডে প্রুভ করতে হবে 1। ওকে, তো লেফট হ্যান্ড সাইড আমাকে দিয়ে দিয়েছে, আমাকে রাইট হ্যান্ড সাইডে কি দেখাতে হবে? রাইট হ্যান্ড সাইডে 1 দেখাতে হবে। তো চলো রাইট হ্যান্ড সাইডে 1 দেখানোর কাজে লেগে পড়ি। এখানে sin আছে, sin লিখলাম। এখানে এটা বাদ দিয়ে পাই বাই 3 লিখলাম। এখানে একটা পাই দিই, খেয়াল করো এখানে একটা কি দিলাম? পাই দিলাম।
তাহলে এখানে আমার লাগবে 7, কত লাগবে 7, তাহলে 3 অক্ষে 3, 3 এর সাথে যদি আমি যোগ করি 1 তাহলে 4 হয়ে যাবে। এখানে যদি 2 দিই তাহলে 3 দুগুণে কত হবে 6, 6 এর সাথে যদি আমি 1 কি করে দিই যোগ করে দিই তাহলে আমি 7 পাবো। বিষয়টা আরেকবার একটু দেখে নিয়েছি, তাহলে 7 π/3 আছে, এখানে প্রথমে আমি π/3 লিখলাম আর এখানে আমি পাই লিখলাম, তাহলে এখানে আমার আলটিমেটলি ভাবে লসাগু কত হবে 3 হবে। এখানে যদি 2 দিই তাহলে 3 দুগুণে কত হবে 6, আর এইখানে এই যে পাই সেই পাইটা থাকবে, আমার লাগবে কত 7, তাহলে এটাকে আমি একটু যোগ দিয়ে দিলে হয়ে যায়। আর এখানে কি পাবো 7 π/3, তাহলে আলটিমেটলি ভাবে 7 π/3 এর পরিবর্তে 2π + π/3 লেখা যায়, সেটাই লিখলাম 2π + π/3। তারপর এখানে cos আছে, cos দেখো এখানে π/6, তো এটাকে আমি কি লিখতে পারি একটু খেয়াল করো, এখানে যদি আমি 2π দিই তাহলে 6 দুগুণে 12, 12 এর সাথে যদি 1 যোগ করে দিই তাহলে কি হয়ে যায় 13 হয়ে যায়, মাইনাস cos এখানে π/3 আছে, π/3 লিখলাম, এখানে 5 আছে তাহলে এখানে আমি 2π দিই তাহলে 3 দুগুণে 6, 6 থেকে আমি একটা বাদ দিয়ে দিই তাহলে আমি 5 পেয়ে যাব। তারপর হচ্ছে sin, এখানে π/6 লিখলাম, এখানে আমি 2π দিই তাহলে 6 দুগুণে 12, এখানে আছে কত 11, আমি একটা বাদ দিয়ে দিই তাহলে আমি কয়টা পেয়ে যাব 11টা পেয়ে যাব। আশা করি এখানে সমস্যা নেই। তারপরে এখানে যত আছে সেটা লিখে দেব যে sin π/3। এবার কোয়াড্রেন্ট হিসাবে আসো, এখানে 2π, কারণ এখান থেকে গণনা শুরু, একটা পাই দুইটা পাই এই পর্যন্ত আসলাম, আসার পরে তারপরে কি প্লাস, তার মানে সামনের দিকে যাব প্রথম চতুর্ভাগে, আমরা জানি প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, ওকে। তারপরে কি আছে cos, এই যে π/6 আছে, π/6 লিখলাম মানে শেষেরটা, এটা 2π প্লাস, এটা যদি 2π প্লাস এর ফার্স্ট কোয়াড্রেন্টে বসে তাহলে এটাও সেম, তাহলে এটা সবাই পজিটিভ আমরা জানি, মাইনাস মাইনাস লিখলাম, cos π/3 লিখলাম। আচ্ছা এই যে π/3 শেষে ছিল, এবার 2π মাইনাস, তাহলে এই একটা পাই এই একটা পাই, এই হচ্ছে 2π মাইনাস মানে কোন চতুর্ভাগে করব আমি চতুর্থ চতুর্ভাগে, আমরা জানি চতুর্থ চতুর্ভাগে কি cos পজিটিভ, এই মাইনাস কিন্তু এইখানের মাইনাসটা ছিল, এইখানে কিন্তু cos কিন্তু পজিটিভ, দেখো এই মাইনাসটা কিন্তু অঙ্কের মাইনাসটা ছিল, রাইট। আচ্ছা তারপরে কি আছে sin, শেষে যেটা থাকবে সেটা লিখলাম π/6, 2π মাইনাস, তার মানে 2π মাইনাস এটা কোন চতুর্ভাগে পড়বে চতুর্থ চতুর্ভাগে, আমরা জানি চতুর্থ চতুর্ভাগে sin কি নেগেটিভ, রাইট। ওকে, তাহলে এখানে হচ্ছে গিয়া sin π/3 cos π/6 মাইনাস এ মাইনাস এ প্লাস cos π/3 আর এখানে sin π/6, জাস্ট মান বসাই দাও। এখানে π/3 মানে কত ডিগ্রি, π/3 মানে আমরা জানি হচ্ছে কি 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রির মান কত √3/2, π/6 মানে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান কত √3/2, এখানে π/3 মানে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হাফ আর sin 30 ডিগ্রির মান হাফ, তাহলে √3 * √3 কি হবে √3 * √3, তাহলে কি হবে √3 এর হোল স্কয়ার, তাহলে রুট স্কয়ার কাটা শুধুমাত্র কি হবে 3, তার মানে √3 * √3 কি লেখা যায় 3, আর নিচে 2 দুগুণে 4 যোগ 1 * 1 2 দুগুণে 4, এখানে লসাগু 4, তাহলে 3 যোগ 1, তাহলে এখানে তুমি পাবা 4/4 ইকুয়াল টু হচ্ছে 1, ওই যে দেখো আমার রাইট হ্যান্ড সাইডে কি লাগবে 1 লাগবে। আশা করি এখানে বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই। এবার আমরা ও নাম্বার অঙ্ক করব। তোমাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক ইউআরএল দেওয়া আছে, তোমরা প্রয়োজন হয় ডাইরেক্ট আমাকে ইনবক্সে নক করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আমরা এবার ও নাম্বার অঙ্কটা দেখি, একটা আছে এটা ওঠে sin 13/3 এটা হচ্ছে কি, এটা তোমার রাইট হ্যান্ড সাইডে মনে রাখতে হবে, ওকে। এই অঙ্কটা আমরা করার ট্রাই করব। অঙ্কটা করার আগে ছোট্ট একটা সূত্র মনে রাখবা, সেটা হচ্ছে কি cos - θ ইকুয়াল টু হচ্ছে cos θ। এটা হচ্ছে সূত্র যে cos ব্র্যাকেটে যদি -θ থাকে তাহলে এই মাইনাসটা ভেনিশ হয়ে cos θ হয়ে যায়। তো চলো আমরা এটা করা শুরু করি। এখানে sin, এটা যেরকম আছে থাক, প্রথমে কিছু করব না, প্রথমে একটা জাস্ট লিখি। তাহলে এইটাকে যদি আমি থিটা এর সাথে কল্পনা করি তাহলে cos - θ কি হবে cos θ, তাহলে এখানে cos মাইনাসটা ভেনিশ হয়ে যাবে, তাহলে এখানে কি থাকবে
5 পাই বাই 3 থাকবে, রাইট? আচ্ছা চলো এবার ভাঙানো শুরু করি। প্রথমে আমি এখানে পাই বাই 3 লিখলাম আর এখানে একটা পাই দিলাম। এখানে আমার লাগবে 13, তো 3 ঘরে নামতে শুরু করো। 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, এখানে তুমি 4 দিই, তাহলে 3 4 এ কত হবে 12। এখানে লাগবে আমার 13, তাহলে এখানে একটা যোগ দিয়ে দিলেই তো হয়, 12 আর 13 হয়ে যাবে, রাইট? cos, এখানে পাই বাই 6 আছে, পাই বাই 6 লেখো, আর এখানে পাই, এখানে 13 লাগবে 2 দাও, তাহলে 6 দুগুণে 12, আমার লাগবে 13টা, একটা প্লাস দিয়ে দিলেই হয়, রাইট? মাইনাস সাইন, এখানে পাই বাই 6 লেখো, এখানে লাগবে কত দেখো 2 পাই দাও, তাহলে 6 দুগুণে 12, 12 থেকে যদি 1 বাদ দাও তাহলে 11টা পেয়ে যাবে। এখানে cos পাই বাই 3, এখানে 2 পাই দাও, তাহলে 3 দুগুণে 6, 6 থেকে 1 বাদ দিয়ে দিলে তুমি কি পেয়ে যাবে 5 পেয়ে যাবে। আচ্ছা সাইন শেষে যেটা আছে সেটা লিখব পাই বাই 3। এবার কোঅর্ডিনেট হিসাব করো, এখানে 4 পাই, তার মানে এই একটা, দুইটা, তিনটা, চারটা, এই পজিশনে আসলাম, তারপরে প্লাস মানে সামনে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তারপরে হচ্ছে কি cos, এই শেষে যেটা থাকবে পাই বাই 6, পাই বাই 6 লিখলাম, তারপরে 2 পাই, একটা, দুইটা, তারপরে কি আছে প্লাস, তার মানে এটা কোন চতুর্ভাগে, এটা প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, মাইনাস সাইন শেষে যে আছে সেটা লেখো পাই বাই 6। এবার দেখো এখানে পাই দুইটা, একটা, দুইটা, তারপরে কি মাইনাস, তার মানে কোন চতুর্ভাগে পড়ব, চতুর্থ চতুর্ভাগে। আমরা জানি চতুর্থ চতুর্ভাগে সাইন হচ্ছে নেগেটিভ, রাইট? cos, এটাও 2 পাই মাইনাস, তার মানে এই চতুর্থ চতুর্ভাগে পড়বে, চতুর্থ চতুর্ভাগে cos কি পজিটিভ, এটা আমরা জানি, রাইট? আচ্ছা তাহলে sin পাই বাই 3 মানে কত, sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান আমরা কত জানি √3/2, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, এখানে মাইনাস এটা প্লাস, sin 60 ডিগ্রি মানে সরি 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে √3 * √3 মানে 3/4, আর এখানে 1/4, তাহলে এখানে লসাগু হবে 4, আর এখানে 3 + 1, তাহলে এখানে 4/4 ইকুয়াল টু হচ্ছে 1 ইকুয়াল টু রাইট আনসার। আশা করি এখানে বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই। আমাদের লাস্ট অঙ্ক এর 8 নম্বরে, সেই অঙ্কটা একটা আমরা এবার করার ট্রাই করব। সেটা হচ্ছে গিয়া 8 এর 6 নম্বর, ওকে? আচ্ছা 8 এর 6 নম্বর অঙ্কটা কি বলছে, তোমরা একটু বইটা ধরো, আমি এটা পড়তেছি। বলছে tan θ = 3/4 এবং sin θ ঋণাত্মক হলে দেখাও যে sin θ + cos θ ডিভাইডেড বাই sec θ + tan θ ইকুয়াল টু হচ্ছে 14/5। ওকে, এটা আমাকে দেখাইতে হবে। তো চলো আমরা একটু পড়া শুরু করি। আমাকে বইলা দিছে যে দেওয়া আছে tan θ ইকুয়াল টু হচ্ছে কি 3/4, এটা আমাকে বইলা দিছে। ওকে, আমাকে দেখাইতে হবে হচ্ছে কি sin θ cos θ sec θ। আচ্ছা এটা আমাকে দেখাইতে হবে, তার মানে খেয়াল করো এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। তো এটা দিয়ে যদি এটা দেখাইতে হয় তাহলে আমার sin θ এর মান লাগবে, cos θ মান লাগবে, sec θ লাগবে, tan θ লাগবে। সো tan θ এর মানটা এখানে দেয়াই আছে, সো কোনো সমস্যা নেই। আমার লাগবে কিসের মান, তাহলে sin cos আর sec এর মান লাগবে। কার মান লাগবে, sin cos আর sec এর মানটা আমার লাগবে। আচ্ছা একটু খেয়াল করো, প্রথমে জাস্ট যে কাজটা করব ওই পক্ষকে বর্গ করে দেই, তাহলে এখানে tan স্কয়ার θ হবে, আর এখানে 3/4 এর হোল স্কয়ার, এখানে সাইড টার্ম দিতে পারো, উভয় পক্ষকে বর্গ করে। ওকে, আচ্ছা tan স্কয়ার θ ইকুয়াল টু আমরা কি জানি, মনে আছে আশা করি সূত্রটা আমরা জানি যে tan, আচ্ছা সূত্রটা এখানে লিখে দিলে tan স্কয়ার θ ইকুয়াল টু হচ্ছে কি sec স্কয়ার θ মাইনাস 1, রাইট? tan স্কয়ার θ ইকুয়াল টু কি জানি আমরা, sec স্কয়ার θ মাইনাস 1, আর এখানে যদি তুমি বর্গ করো তাহলে 3 3 এর 9, 4 4 এর 16 পাবো, তাহলে এখানে sec স্কয়ার θ মাইনাস 1 কে পাশে চলে গেছে প্লাস 1 হবে, এখানে লসাগু করলে 16, এখানে 9 প্লাস এখানে কত পাবে 16 পাবে, তাই তো? তাহলে এখানে sec স্কয়ার θ, এখানে 16, 16 আর 9 হচ্ছে 25। তাহলে এখান থেকে আমি যদি স্কয়ারটা উঠায়া দেই
তাহলে এখানে কি হবে মনে রাখবা রুটের আগে সবসময় একটা প্লাস মাইনাস হয়, এক পাশ থেকে স্কয়ার উঠে দিলে আরেক পাশে রুট হয়, আর রুটের আগে সবসময় একটা কি হবে প্লাস মাইনাস হবে। সুতরাং sec θ ইকুয়াল টু কি পাবা প্লাস মাইনাস উপরে 5 নিচে হচ্ছে 4। একটু বিষয়টা চিন্তা করো, sec θ এর আমি কয়টা মান পাইলাম, একটা হচ্ছে +5/4 আর একটা হচ্ছে -5/4। এখন এখানে কোন মানটা হবে আমি যেটা মুছে ফেলবো, এই জন্য tan θ এর মানটা আমি কর্নারে লিখে রাখি। tan θ হচ্ছে কি 3 পাই মানে 3/4 পাইলাম, আর sec θ ইকুয়াল টু পাইছি +/5/4। ওকে, এখন এইখানে একটু কনফিউশন যে sec এর মান আমি কয়টা পাইছি দুইটা, কিন্তু আমি দুইটা মান নিতে পারবো না, একটা মান নিব। এখন কোন মানটা আমি নিব সেটা একটু দেখার বিষয়। তুমি যদি একটু তোমার কোশ্চেনের দিকে ফোকাস করো, কোশ্চেনের দিকে ফোকাস করলে তাহলে দেখো এখানে বলা দিছে যে sin θ ঋণাত্মক। কোশ্চেনে কি বলা দিছে sin θ ঋণাত্মক। আচ্ছা এখানে একটু তাকাও, এখানে তাকালে tan θ কি ঋণাত্মক না ধনাত্মক? tan θ মানে কি 3/4, তাহলে এখানে যদি মাইনাস সাইন নেই তাহলে tan θ টা এখানে ধনাত্মক, আর কোশ্চেনে বলে দিছে sin θ ঋণাত্মক। এখন একটু বিষয়টা খেয়াল করো, আমরা জানি যে tan θ সমান হচ্ছে গিয়া sin θ বাই cos θ, রাইট? আমরা জানি যে tan θ সমান হচ্ছে গিয়ে sin θ বাই cos θ। তার মানে একটু খেয়াল করো, sin θ যেহেতু ঋণাত্মক আর tan θ এখানে ধনাত্মক, sin θ কি ঋণাত্মক আর tan θ যেহেতু ধনাত্মক হয়েছে এখানে, তার মানে cos θ আর sec θ উভয় কি হবে ঋণাত্মক হবে। কিভাবে হবে সেটা একটু দেখাচ্ছি, একটু বিষয়টা খেয়াল করো। আমি যদি এখানে একটা আর্গুমেন্ট করি তাহলে cos θ এখানে কি হবে tan θ ইনটু cos θ ইকুয়াল টু হচ্ছে sin θ। তাহলে এখান থেকে যদি আমি cos θ এর মানটা বের করি তাহলে কি পাবো sin θ বাই tan θ। তাহলে আমার কোশ্চেনে কি বলা আছে sin θ ঋণাত্মক, মানে sin θ এর মানটা কি ঋণাত্মক আর cos θ এর মানটা কি ধনাত্মক। তাহলে আলটিমেটলি হবে তুমি এখানে কি পাবা এটা ঋণাত্মক মান পাবা। কিভাবে পাবা দেখো, আমরা যদি এরকম লিখি যে -1/2, তাহলে এখানে কি লিখি -1/2, তাই তো? তার মানে এখানে উপরেরটা যদি মাইনাস হয় আর নিচেরটা যদি প্লাসও হয় তাহলে আলটিমেটলি ভাবে এখানে অ্যানসারে কি আসে মাইনাস আসে। তার মানে এই যে cos θ আমি কি পাবো মাইনাস পাবো। বিষয়টা ক্লিয়ার কিনা? আবার একটু খেয়াল করো, আমাকে কোশ্চেনে বলে দিয়েছে sin θ ঋণাত্মক আর tan θ আমাকে এখানে ধনাত্মক বলে দিয়েছে, রাইট? তাহলে এখন sec θ কি হবে ধনাত্মক নাকি ঋণাত্মক হবে? তাহলে sec এর সাথে আমরা কি জানি যে sec θ সমান হচ্ছে 1/cos θ। তাহলে এটা মতে sec θ যদি ধনাত্মক হয় তাহলে cos θ ধনাত্মক হবে, আবার cos θ যদি ঋণাত্মক হয় তাহলে sec θ কি হবে ঋণাত্মক হবে, তাই তো? আচ্ছা, সো সেটা যদি হয় তাহলে একটু দেখি যে sec আর cos এখান থেকে কি আসে। আমরা জানি tan θ সমান sin θ বাই cos θ, তাহলে এটা নিচে একটা 1 আছে, যদি আর্গুমেন্ট করি তাহলে tan θ cos θ ইকুয়াল টু কি হবে sin θ। তাহলে আমি cos θ এর আগে tan θ এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে sin θ বাই tan θ হচ্ছে এখানে cos θ ইকুয়াল টু, তাহলে sin θ আমার কোশ্চেনে বলে দিয়েছে ঋণাত্মক, তাহলে sin θ এর মানটা আমি কি পাবো মাইনাস পাবো, আর tan θ এখান থেকে আমি ধনাত্মক পাচ্ছি। তাহলে ঋণাত্মক বাই ধনাত্মক যদি আমি করি তাহলে আমি কি পাবো ঋণাত্মক পাবো। কিভাবে দেখো, এখানে উপরে আমি -1 লিখলাম, নিচে আমি +2 লিখলাম, কিন্তু অ্যানসারটা কি আসছে -1/2, তাই তো? তাহলে আলটিমেটলি হবে cos θ কি হবে ঋণাত্মক হবে। তাহলে cos θ যদি ঋণাত্মক হয় তাহলে sec θ কি হবে ঋণাত্মক হবে। সো এটা এখানে লেখা যায়, এই যে এখানে শেষ করলাম, তারপরে লিখবা যেহেতু sin θ ঋণাত্মক এবং tan θ ধনাত্মক, সুতরাং cos θ ও sec θ উভয় ঋণাত্মক হবে, রাইট? সুতরাং তাহলে sec θ এর মান পেয়েছিলাম +/5/4, তাহলে প্লাসটা টিকবে না, এখানে কি হবে -5/4 হবে। ওকে, তাহলে sec θ এর মান কি পাবো -5/4। তাহলে আমি কি পাইলাম tan θ এর মান পাইলাম, sec θ এর মান পাইলাম। এবার কি লাগবে sin আর cos এর মান লাগবে। আচ্ছা, তাহলে আমরা জানি cos θ সমান হচ্ছে 1/sec θ। sec এর মান কত -5/4, তাহলে 1 ইনটু এটা কি ভাগ আকারে আছে, তাহলে গুণ দিলে কি হয়ে যাবে উল্টে যাবে। সুতরাং cos θ ইকুয়াল টু কি পাওয়া যাবে -4/5, তাহলে cos θ -4/5 পাইলাম, তাই তো? আর লাগবে হচ্ছে কি আমাদের
সাইনের মানটা, তাই লিখে দেবো। তাহলে আমরা জানি tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা। তাহলে এখানে কি হবে, আর্গুমেন্ট করতে নিচে একটা 1 আছে, sin থিটা ইনটু 1 sin থিটা, এখানে হচ্ছে tan থিটা ইনটু cos থিটা। তাহলে sin থিটা, tan থিটা এর মান কত, 3/4, আর cos থিটা এর মান -4/5। তাহলে sin থিটা ইকুয়াল টু কি হবে, মাইনাস, এখানে 4 4 কাটা যাবে, তাহলে কি থাকবে, 3/5 থাকবে। এবার লেফট হ্যান্ড সাইডে উঠাবো, sin থিটা প্লাস cos থিটা sec থিটা প্লাস tan থিটা। মান বসাও, sin থিটা হচ্ছে গিয়ে -3/5, cos থিটা হচ্ছে গিয়ে -4/5, তাহলে প্লাস মাইনাস আচ্ছা প্লাস -4/5, sec থিটা হচ্ছে গিয়ে -5/4, আর tan থিটা হচ্ছে 3/4। তাহলে উপরে একটু দেখো, উপরে হচ্ছে গিয়ে -3/4, প্লাস মাইনাসে মাইনাস, এটা হচ্ছে 4/5, তারপর এটা হচ্ছে গিয়ে -5/4 প্লাস 3/4। এখানে এখন জাস্ট লসাগু করলে হয়ে যাবে, আশা করি বাকিটা তোমরা করতে পারবে, এটা সমস্যা হবে না। আচ্ছা এইখানে 3/4 আসছে কারণ sin থিটা, সরি আমরা একটু ভুল লিখছি, এখানে খেয়াল করো sin থিটা এর মানটা কত, -3/5, -3 কত 5, হ্যাঁ, তাহলে এখানে এটা 5 হবে। আচ্ছা তাহলে উপরে কি হবে, লসাগু হচ্ছে 5, তাহলে এখানে থাকবে -3 -4, আর নিচে লসাগু হচ্ছে কি 4, তাহলে এখানে থাকবে -5 আর +3। ওকে, আমরা পরের লাইনগুলো একটু এই পাশে করি, এটা আমাদের জায়গা সংকট। তাহলে এখানে খেয়াল করো -3 -4 কি পাবে, -7 ডিভাইডেড বাই হচ্ছে কি 5, আর ডিভাইডেড বাই -5 +3, তার মানে কি পাওয়া যাবে, -2, আর ডিভাইডেড বাই হচ্ছে 4। আচ্ছা এবার কি করব, উল্টাই দিব, -7/5 ইনটু 4/-12, তাহলে মাইনাস মাইনাস বাদ হয়ে যাবে। ওকে, মাইনাস মাইনাস বাদ, তাহলে এখানে যদি গুণ করো 5 দোকানে 10, উপরে হচ্ছে কি 4 7 18, 2 দিয়ে কাটাকাটি করো, তাহলে উপরে হচ্ছে 14 হবে, নিচে কত হবে 5। বুঝে যাবে, এইটা আমাকে প্রুফ করতে হইতো রাইট হ্যান্ড সাইড। আশা করি এখানে বুঝতে সমস্যা নেই। আমরা আজকে 8 এর যে অঙ্কগুলো ছিল, 8 এর অঙ্কগুলো শেষ করলাম। আমরা 8.3 এর ধারাবাহিকভাবে প্রত্যেকটা অঙ্কই করব ইনশাআল্লাহ, একদম A to Z, শুধুমাত্র 8 পয়েন্ট না, 8.1 8.2 8.3 করব। ইভেন তোমাদের হায়ার ম্যাথের প্রত্যেকটা অধ্যায়ের লেকচার আমার এই চ্যানেলে দেয়া থাকবে। সো ঠিক আছে, আমার সাথেই থাকবে এই আশাই করতেছি আমি। আমরা আজকে এই অবধি শেষ করব, নেক্সট ক্লাসে আমরা 8.3 এর বা 9 এর যে অঙ্ক বা 10 এর যে অঙ্ক, বাকি যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো দেখব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।